প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো নোয়াখালী সরকারি কলেজে অনলাইন পাঠদান পরিচালিত হচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন বিষয়ের ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমরা তোমাদের যে স্যারের ক্লাস উপভোগ করবে তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তোমরা আজকে স্যারের একটি চমৎকার ক্লাস উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনলাইন ক্লাস পরিচালিত হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে। আমাদের আজকের শিরোনাম হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কোর্সটি যেহেতু এটি প্রথম অধ্যায়, আমরা প্রথম অধ্যায়ের যে শিরোনাম ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এই শিরোনামটি সম্পর্কে একটু ভালোভাবে জানব যে আসলে এই শিরোনাম দিয়ে কি বোঝানো হচ্ছে। প্রথমত আমরা জানব যে ব্রিটিশ ভারত কি, তারপর আমরা জানব প্রতিনিধিত্বশীল সরকার কি। এগুলো জানলে আমাদের বাকিটুকু বুঝতে সুবিধা হবে। শুরুতে জানা যাক ব্রিটিশ ভারত কি। আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ, এই জন্মভূমি প্রিয় বাংলাদেশ একসময় পাকিস্তানের অধীনে ছিল। আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করি। তারও আগে পাকিস্তান সহ এই অঞ্চল ব্রিটিশদের শাসনাধীনে ছিল। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর এই অঞ্চল ব্রিটিশদের একটি উপনিবেশ ছিল। অর্থাৎ যে ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই অঞ্চলটি ছিল ব্রিটিশদের একটি কলোনি অর্থাৎ উপনিবেশ। যেহেতু এই অঞ্চল ব্রিটিশরা শাসন করত, তাই তাদের নামানুসারে এটি তখন বলা হতো এটিকে ব্রিটিশ ভারত। তাহলে ব্রিটিশ ভারত কি আমরা সেটা জানলাম। যেহেতু এই অঞ্চলটি শাসন করত ব্রিটিশ সরকার অর্থাৎ ব্রিটিশরা, এই জন্য তাদের নামানুসারে সেটাকে বলা হতো তখন ব্রিটিশ ভারত। এরপরে আসো প্রতিনিধিত্বশীল সরকার। প্রতিনিধিত্বশীল সরকার কি? আমরা গণতান্ত্রিক সরকারের কথা জানি যে গণতান্ত্রিক সরকার কি। গণতান্ত্রিক সরকার হচ্ছে যেখানে জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে, বাছাই করে, আর সে বাছাইকৃত কিংবা নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে। এখানে একটি কথা যে জনগণ প্রতিনিধি বাছাই করে আর সেই প্রতিনিধি রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে। তাহলে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিনিধির মাধ্যমেই তো রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তাই এটিকে বলা হয় প্রতিনিধিত্বশীল সরকার। তাহলে আমরা প্রতিনিধিত্বশীল সরকারকে সেটা বুঝতে পারলাম। অর্থাৎ গণতান্ত্রিক সরকারের আরেকটি নামই হচ্ছে প্রতিনিধিত্বশীল সরকার, যেখানে প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এবার আসো যে প্রতিনিধিত্বশীল সরকার কিভাবে প্রতিষ্ঠা লাভ করে, সেটি যদি আমরা না জানি তাহলে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ কিভাবে সেটি আমরা জানব না, বুঝতে পারব না। আমরা রাজনৈতিক দলের নাম শুনেছি যে আমরা আমাদের বাংলাদেশে যে বিভিন্ন সময়ে যে আমাদের জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। গণতান্ত্রিক সরকারের প্রাণই হচ্ছে পলিটিক্যাল পার্টি তথা রাজনৈতিক দল। রাজনৈতিক দল না থাকলে গণতান্ত্রিক সরকার হবে না।
কারণ এখানে তো বলাই হচ্ছে যে নির্বাচন হবে, তাহলে নির্বাচনে কারা প্রার্থী হবে? নিশ্চয়ই রাজনৈতিক দল থেকেই প্রতিনিধি প্রার্থী হবে। তাহলে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল থাকতে হবে। আর এই রাজনৈতিক দলের অংশগ্রহণে যে নির্বাচন হবে, সেখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচিত হবে তারাই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করবে। তাহলে প্রতিনিধিত্বশীল সরকার বিকশিত হতে হলে অবশ্যই রাজনৈতিক দল প্রতিষ্ঠা লাভ করতে হবে। এখানে এই অধ্যায়ে আমরা জানব যে কীভাবে এই ভারত উপমহাদেশে, এই ব্রিটিশ ভারতে রাজনৈতিক দল প্রতিষ্ঠা লাভ করে এবং এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর এই রাজনৈতিক দলের হাত ধরেই কীভাবে প্রতিনিধিত্বশীল সরকারের পথে এই অঞ্চল এগিয়ে যায়। তাহলে আমরা জানলাম যে ব্রিটিশ ভারত কী, তারপর জানলাম প্রতিনিধিত্বশীল সরকার কী, প্রতিনিধিত্বশীল সরকারের জন্য যে রাজনৈতিক দলটি অপরিহার্য বিষয় সেটিও জানলাম। গণতান্ত্রিক সরকারের আরেকটি নাম হচ্ছে যে প্রতিনিধিত্বশীল সরকার, সেটিও আমরা জানতে পারলাম। এবার আসো আমরা আমাদের বাংলাদেশের একটি সংক্ষিপ্ত পরিচয় দিই। বিশদ বলা যাবে না, কারণ আমাদের এই জন্মভূমি বাংলাদেশে রয়েছে প্রায় 2000 বছরের ইতিহাস। এই অঞ্চল বিচ্ছিন্নভাবে এক এক সময়ে এক এক বংশ, ব্যক্তি, গোষ্ঠীর শাসনাধীনে ছিল। সর্বশেষ আমরা যেখান থেকে বলবো সেটি হচ্ছে 1757 সালের 23 জুন, যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এই অঞ্চলে ব্রিটিশ শাসনের সূচনা হয়। এই পলাশী যুদ্ধ সম্পর্কে আমরা পরে জানব যে 1757 সালে যে 23 জুন নবাবের সাথে যে যুদ্ধ হয় পলাশী প্রান্তরে, ইতিহাসে এটি পলাশী যুদ্ধ নামে পরিচিত। পলাশী যুদ্ধে পরাজয়ের মাধ্যমে এই অঞ্চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। পরবর্তীতে এটি সরাসরি ব্রিটিশ শাসনাধীনে চলে যায়। এইভাবে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর এই অঞ্চল ব্রিটিশদের শাসনাধীনে ছিল। এরপর 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 14 আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান এবং 15 আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। তো ব্রিটিশদের কাছ থেকে যখন পাকিস্তান স্বাধীন হয়, তখন এই স্বাধীন পাকিস্তানে দুটো অংশ তৈরি হয়ে যায়। একটি হচ্ছে পূর্ব পাকিস্তান, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। আর এই পূর্ব পাকিস্তানটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশ, যেটি পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের শাসনাধীনে যায়, পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। আর পূর্ব পশ্চিম পাকিস্তানের মাঝখানে প্রায় 1000 কিলোমিটারেরও বেশি ভারত থেকে যায়। ভৌগোলিক কারণে, ভাষাগত ভিন্নতা, সাংস্কৃতিক ভিন্নতা, নানা দিক থেকে ভিন্নতা থাকা সত্ত্বেও এই দুটো অঞ্চল একটি রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা এবং পশ্চিম পাকিস্তানের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ, পূর্ব পাকিস্তানকে নানা দিক থেকে বঞ্চিতকরণের মনোভাব কিংবা বঞ্চিত করা, এই সমস্ত কারণে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটি বড় ধরনের বৈষম্য তৈরি হয়। বিশেষত
অর্থনৈতিক দিক থেকে পশ্চিম পাকিস্তান এগিয়ে যেতে থাকে, আর পূর্ব পাকিস্তান তথা পূর্ব পাকিস্তানের জনগণ বঞ্চনার শিকার হতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনগণ এই শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, বিপ্লবী হয়ে ওঠে। তাদের এই প্রতিবাদ, বিপ্লব একটা সময় এই অঞ্চলের জনগণকে যুদ্ধের দিকে ধাবিত করে। আর এই অঞ্চলের অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি সময় পূর্ব পাকিস্তানের জনগণ তথা আমাদের এই বাংলাদেশের জনগণ একত্রিত হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালের 16 ডিসেম্বর। সেদিন থেকে আমাদের নতুন পরিচয়, নতুন ভূখণ্ড, নতুন পতাকা আমরা বিশ্ব দরবারে, বিশ্ব মানচিত্রে একটি রাষ্ট্র হিসেবে জায়গা করে নিই। এটি হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশের পরিচয়। আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এই কোর্সটিতে ধীরে ধীরে জানব। তারপর আরেকটি ছোট টপিক আমরা একটু পড়ব, সেটি হচ্ছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন কীভাবে ঘটল, কীভাবে তারা এই অঞ্চলে বাণিজ্য প্রতিষ্ঠা করল, বা কীভাবে বাণিজ্য প্রতিষ্ঠার পর তারা এই অঞ্চলের শাসনভারও নিয়ে নিল। 1600 সালের দিকে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে এই ভারতবর্ষে আসে। তারপর 1613 সালের দিকে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নিয়ে তারা কলকাতার সুরাটে তাদের সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে এবং সেখান থেকে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে এই ইংরেজ যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাণিজ্য করতে করতে তারা বেপরোয়া হয়ে ওঠে। তারা এই অঞ্চলের শাসকদের অবাধ্য হয়ে যায়। তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নানা ধরনের কৌশল করতে থাকে। একসময় এই অঞ্চলের সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ বাঁধে। তারা সিরাজের আদেশ লঙ্ঘন করে, শেষ পর্যন্ত সেটি যুদ্ধে রূপ নেয় এবং 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজের রক্তক্ষয়ী সংঘর্ষ তথা যুদ্ধ বাধে। সেই যুদ্ধে নবাবের প্রধান সেনাধ্যক্ষ মীর জাফর আলী খানের প্রতারণার কারণে, অর্থাৎ মীর জাফর আলী খান গোপনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাকে যুদ্ধে নবাবকে পরাজিত করার প্রতিদান হিসেবে এই অঞ্চলের নবাব করা হবে। সেই মহিম সে সিরাজের সাথে, নবাব সিরাজের সাথে যে ছল চাতুরি করে এই অঞ্চলের জনগণের সাথে প্রতারণা করে এবং নবাবের যে বিশ্বাসের তার প্রতি যে অগাধ বিশ্বাসের সে সুযোগ নেই এবং নবাবের সরলতা এবং নেতৃত্বের যে দুর্বলতা, এই সমস্ত কারণে শেষ পর্যন্ত নবাব পরাজিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজয়ী হয়। সেজন্য ইতিহাসে পলাশী যুদ্ধ একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যুদ্ধের মাধ্যমেই বাংলার স্বাধীনতা সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয় এবং যুদ্ধে পরাজয়ের মাধ্যমে ইংরেজ
যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে মীর জাফর আলী খানকে নামমাত্র নবাব করে শেষ পর্যন্ত সমস্ত শাসনভার কোম্পানি তাদের হাতে নিয়ে নেয়। এইভাবে প্রায় 1757 থেকে 1857 সাল পর্যন্ত শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই অঞ্চলের শাসন ছিল। তারপর 1858 সালে যে একটি সনদের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ রানী যে মহারানী ভিক্টোরিয়া এই অঞ্চলের শাসন বা সরাসরি কোম্পানি থেকে ব্রিটিশ শাসনাধীনে নিয়ে যান। তাহলে প্রায় 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে আর 100 বছর সরাসরি ব্রিটিশ শাসনাধীনে এই অঞ্চল থেকে যায়। এইভাবে 200 বছর মোটামুটি আমরা ব্রিটিশ শাসনাধীনে ছিলাম। তারপর পাকিস্তান হয়ে আজকের এই বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের পরবর্তী টপিকগুলো ধীরে ধীরে বিস্তারিতভাবে জানব অন্যান্য ক্লাসের মাধ্যমে। আজকে আমাদের এই পর্যন্ত। আজকে আমরা জানতে পারলাম ব্রিটিশ ভারত কী, প্রতিনিধিত্বশীল সরকার কী, প্রতিনিধিত্বশীল সরকারের জন্য যে রাজনৈতিক দল অপরিহার্য সেটি জানলাম। সংক্ষেপে বাংলাদেশের পরিচয় জানলাম, পলাশী যুদ্ধ সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। আজকে এই পর্যন্তই। আবার অন্য টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং আমরা প্রার্থনা করি মহান আল্লাহর কাছে যেন বৈশ্বিক মহামারী যে করোনা পরিস্থিতি কেটে সারা বিশ্ব আগের মতো সুন্দর স্বাভাবিক হয়ে উঠুক, আমরাও আমাদের ক্লাসরুমে ফিরে যাই, আমাদের সবার কলকাকলিতে মুখরিত হয়ে উঠুক আমাদের এই ক্যাম্পাস, প্রাণবন্ত হয়ে উঠুক এই ক্যাম্পাস। সেই প্রত্যাশা রেখে তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।